আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের ৩য় রমজানের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। ঘুম থেকে উঠে তো অনেক কাজকর্ম করলাম। আর এই যে প্রজেক্টটা সেটা আজ কয়েকদিন ধরে করব করে করা হচ্ছিল না। আসলে কয়েকদিন না, বলতে গেলে লাস্ট 2 রামাদান ধরেই আমার ইচ্ছা ছিল যে এই বলগুলো সরিয়ে এখানে কোনো ল্যান্টার্ন বা স্টার টাইপের কোনো কিছু দেওয়ার জন্য। আর এটা আমি এমনিতেই একটা বক্সের মধ্যে পেয়েছিলাম। কোনো একটা সময় সেলে থেকে এগুলো নিয়েছিলাম। এজন্য লাগিয়েছি। তো বের হব করে আর ওইভাবে অনলাইনেও খুঁজে মন মতো পাইনি। তো হঠাৎ মাথায় বুদ্ধি আসলো, আমার ঘরে কয়েকটা ল্যান্টার্নের মতো লাইট আছে। লাস্ট ইয়ারে এনেছিলাম নাইস প্রাইস থেকে। ওইটা কেন না লাগাই। তো যেই ভাবা সেই কাজ, এখানে লাগাচ্ছি। তো এই যে এগুলোর কথা বলছিলাম, এগুলো প্লাগ ইন করা, ব্যাটারি অপারেটেড না। অনেক সময় দেখা যায় ব্যাটারি অপারেটেড লাইট কিনে আনি ঠিকই, পরে ব্যাটারি খুলে রাখতে ভুলে যাই, আর পরে দেখা যায় ওই লাইট আর কাজেই আসে না। এজন্য চেষ্টা করবেন যখনই কিনবেন প্লাগ ইন কেনার জন্য। আমার কাছে খুবই ভালো লাগে। তো এগুলো দেয়াতে আমার মনে হচ্ছিল এখন পারফেক্ট মনে হচ্ছে, খুবই ভালো লাগছিল। আর আমার আজরাক সোনার তো কত প্রশ্ন আর কত কিউরিওসিটি আমাকে বলে দিচ্ছিল এদিকে ওইদিকে। মানে আমার একজন ডাইরেক্টর আর কি, ছোটখাটো। তো ওকে নিয়ে আসলে কাজ করার অনেক মজা। মাশাআল্লাহ, এত সুন্দর, সুন্দর একেকটা কথা বলে, মানে শুনতে ইচ্ছে করে। আমাকে কত কিছু যে বলবে, আর ও তো কত কিউরিওসিটি ওর মনের ভেতরে। তো যখনই ফালাক, আদিয়ান স্কুল থেকে এসেছে সবার আগে দৌড়ে গিয়ে বলছে, "ভাইয়া, ভাইয়া লোক, ফালাক লোক, এই দেখো এটাতে নতুন লাইট লাগিয়েছি।" মানে কত যে খুশি ওর মুখে, চোখে। তো ওই গাছটার মধ্যেও লাগিয়ে দিয়েছি স্টার শেপের এগুলো। এটাও অনেক কিউট। এটাও নাইস প্রাইস থেকে আনা ছিল লাস্ট ইয়ারে। তো চাচ্ছিলাম কোথাও একটা জায়গায় লাগাই। তো এইজন্য আরকি এই জায়গাটাই পিক করেছি। কারণ আমি আর কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। ভালো লাগে যখন ইফতার পরে মানে একটু লাইট আ কম থাকে, তখন যখন জ্বালানো হয় তখন অন্যরকম একটা ভাইব চলে আসে ঘরের মধ্যে। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরবেলা। দুপুর বলতে মানে জোহরের আজান দিয়ে দিয়েছে আরকি। এই সময় আমি হচ্ছে হালিমের জন্য একটু প্রিপারেশন নিচ্ছি। আর রাঁধুনির হালিম দিয়ে আমি সবসময় হালিমটা রান্না করে থাকি। আমার কাছে বেস্ট মনে হয়। তো এখানে হচ্ছে আমি ট্যাপের যে পানি নরমাল টেম্পারেচারে সেটা দিয়ে দিচ্ছি। আগে বুঝতাম না, গরম পানি দিয়ে দিতাম। আর গরম পানি দিলে হয় কি, যে দলা পেকে যায়। আর এরকম রুম টেম্পারেচারে দিয়ে যদি আপনি ভিজিয়ে রাখেন তাহলেও কিন্তু হয়, ডাবল হয়ে যায় ফুলে একদম। তো আমি এখানে ২ প্যাকেট নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটা ভিজিয়ে রাখছি। আর আমাদের ট্যাপের পানি কিন্তু খাওয়া যায়, মানে আমরা ফিল্টার লাগিয়ে নিয়েছি, এজন্য এখন আরও বেশি সুবিধা হয়েছে। আগের বাসায়ও খাওয়া যেত, বাট এই বাসাতে আরকি ফিল্টার লাগিয়ে নিয়েছি একদম। তো এই তো আমার ডালগুলো ভিজে গিয়েছে একদম। এখন হচ্ছে আরও মনে হয় ১ ঘন্টা খানিক চলে গিয়েছে আরকি এরপরে এই অবস্থা। আর বেশি করে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। বড় হবে কিনা ছোট হবে আল্লাহই জানে। আরেকটু বড় হলে মেবি ভালো হতো। তো এইটার মধ্যে মাংস দিব আর এইটার মধ্যে হালিম করব। আজকে কথা বলতে ইচ্ছে করছে না, খুবই টায়ার্ড লাগছে। আর ঘুমও হয়নি কালকে রাত্রে ঠিকমতো। আর ফালাক চলে এসেছে স্কুল থেকে। আজকের এমন একটা দিন করে রেখেছে যে বৃষ্টি হচ্ছে। কি একটা নেস্টি ওয়েদার। কালো করে একদম মনে হচ্ছে ফলের যে আমাদের হ্যালোউইন টাইমে ভুতুড়ে একটা পরিবেশ, ওই রকমের হয়ে গিয়েছে। আমার তেলের জার একদম খালি হয়ে গিয়েছিল, এজন্য রিফিল করে নিলাম। আর বাকিটুকু যেগুলো ছিল সেখান থেকেই তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। আর এখানে আর কিছুই করব না, পেঁয়াজ সবগুলো ঢেলে দিব আর একদম গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এভাবেই সবসময় মানে হালিমটা করে আসছি। আপনারা যারা রাঁধুনির হালিম মিক্স ব্যবহার করেন আমার এই প্রসেসটা ফলো করতে পারেন। আমি জানি সবাই হয়তোবা সিমিলার ওয়েতেই করেন বা হয়তোবা ১৯-২০ হয়ে থাকে। বাট এক্স্যাক্টলি এরকম করলে অনেক মজার হালিম হয়। আমার হাতের হালিম রান্না আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি অনেক পছন্দ করেন। তো এই তো একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে।
আর একপাশে হচ্ছে আমি একটু ধনেপাতা, শসা এগুলো কাটছিলাম। আসলে মাল্টিটাস্কিং করা লাগে ইফতারের টাইমে। তো ওইদিকে আরেকটু চাচ্ছিলাম যে আ গাঢ় কালার আসুক। আর এখানে হচ্ছে আমাদের কাঁচা ছোলা খাই আমরা সিলেটের, এটা অনেকেই হয়তোবা ইফতার টাইমে খেয়ে থাকবেন বা অন্যান্য অঞ্চলেও হয়তো খান। এটা আপনারা যারা আমার ভ্লগ সবসময় দেখেন তাদের হয়তো এটা নিয়ে একটা আইডিয়া আছে। তো কাঁচা ছোলা বলতে এখানে যেটা স্প্লিটের ডাল লিখা থাকে প্যাকেটের গায়ে ওইটাই আরকি। তো ওইটা পানিতে ভিজিয়ে রেখে দেই সকালে ঘুম থেকে উঠে। আর তারপরে একদম ইফতারের টাইমে আরকি রেডি হয়ে যায়। আমরা দেশে থাকতে ওভারনাইট কালো যে ছোলা সেগুলো ভিজিয়ে রাখতাম। আর ওভারনাইট ওইগুলো একদম মানে ফুলে ডাবল হয়ে যেত। আর পরে বিকেলবেলা আমরা ২ বোন মিলে একসাথে খুঁটে খোসা ছাড়াতাম। এগুলোই ছিল আমাদের কাজ। তখন আসলে ঐরকম খোসা ছাড়ানো ছোলা পাওয়া যেত না আরকি। তো পরে আরকি ওইটা দিয়ে আমার আব্বা খুব মজা করে সালাদের মতো মাখাতেন। এটা আমার আব্বার ফেভারিট ছিল। আমারও ভালো লাগে খেতে। সারাদিন পরে আসলে পেটের জন্য খুবই মানে ভালো। আর ফ্রেশ মানে লেবুর রস, তারপরে লেবুর যে খোসা থাকে সেটা কুচি করে দিলে, বিশেষ করে দেশি যে জারা লেবু বলে যেটাতে নাই স্মেল থাকে ওইটা দিলে বেস্ট হয়। তো আমি আদা কুচি দিয়ে দিয়েছি বেশি করে, ধনেপাতা দিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ, তারপরে লেবুর রস, লেবুর খোসা, শসা আর টমেটো এগুলো দিয়ে আমি লবণ আন্দাজ করে দিয়ে আরকি ভালো করে মাখিয়ে নিব। আর তারপরে হয়ে যাবে মজাদার কাঁচা ছোলার সালাদ। আর এখানে হচ্ছে আমার সবগুলো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। তো আমি অর্ধেকটা তুলে নিচ্ছি। এটা পরে দেখাবো কি করব। আর যে অর্ধেকটা আছে বাকি সেটা একদম মানে রেডি। আর দেখুন কতটুকু পেঁয়াজ দিয়েছিলাম আর কমে একদম মানে অর্ধেকের চেয়েও কমে গিয়েছে। এখানে আমি খাসির মাংস নিয়েছি। I think এটা ল্যাম্ব ছিল। এটা আকিকার একটা মাংস ছিল। তো আমি ফ্রেশ রেখে দিয়েছিলাম যাতে করে হালিমটা বানাতে পারি। আর ফ্রেশ মাংস দিয়ে হালিম রান্না করলে আসলে ভালো লাগে। যেকোনো মাংস ধরেন গরু, ছাগল, ভেড়া যেটাই হোক না কেন। আর আমি ছোট করে পিস করে কেটে নিয়েছি হাড় সহকারে। তারপরে হচ্ছে ওইগুলোকে আমি লবণ আর হচ্ছে আদা রসুনের পেস্ট মাখিয়ে ওভারনাইট রেখে দিয়েছিলাম। এতে করে যদি আলাদা কোনো স্মেল থাকে সেই স্মেলটা অনেকাংশে কমে যায়। তো মেরিনেটও হয়ে যায় কিন্তু খুব ভালোভাবে। তো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। তারপরে প্যাকেটের যে মসলা থাকে হালিমের ২ টা প্যাকেটই এখানে দিয়ে দিয়েছি। ২ প্যাকেটই লাগবে কারণ মানে ২ প্যাকেটের জন্য ২ প্যাকেটেরই অ্যামাউন্টে মসলা থাকে। দেখে মনে হয় যে অনেক বেশি হয়ে গিয়েছে কিন্তু না, পরে সেটা ব্যালেন্স হয়ে যায়। তো এখন হচ্ছে সামান্য একটু পানি দিয়ে আমি ঢেকে রেখে দিব। আলাদা করে কোনো লবণ বা কোনো কিছুই এড করতে হয় না। আর আদা রসুন তো আমি ওইভাবে আলাদা করে দেইনি যেহেতু মাংসের মধ্যে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এজন্য আপনার আলাদা করে বাগারের মধ্যে আদা রসুন কোনো কিছুই দিতে হবে না। ব্যাস মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর অন্য পাশে আমার ভিজিয়ে রাখা যে ডালগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আর এখানে আন্দাজ করে পানি দিয়ে দিচ্ছি। তো আমি যে বাটিতে ভিজিয়েছিলাম সেম বাটিতে পুরোটা ভরে আরকি হালকা গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন চুলার আঁচটা ধরিয়ে দিব। আর এতটুকুই পানি আমার কাছে মনে হচ্ছে পারফেক্টলি মানে যাবে মানে হালিমের জন্য। তো একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। কারণ এই পর্যায়ে নিচের দিকে ধরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর ঘনত্ব একদম পারফেক্ট হয়েছে। আমি আবার হালিম একদম ঘন পছন্দ করি না। আমার কথা হলো একটু ঢেলঢেলা থাকবে, আবার একদম টলটলা পানির মতোও হবে না। মানে হালিম হবে হালিমের মতো। মানে একটু থকথকে, আবার মানে ইজিলি স্পুন দিয়ে যাতে নেয়া যায়। তো এখানে হচ্ছে আমি এখন হচ্ছে মানে সিদ্ধ হওয়ার পরে আরকি আপনার বাকি যে মানে মাংসগুলো ছিল সবগুলো দিয়ে দিয়েছি। আর বাকিটুকু যে পেঁয়াজের বেরেস্তা রেখেছিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। এটা চাইলে কিন্তু আপনারা মানে একদম অনেকে বলতে পারে এটা আলাদা করে দেওয়ার কি আছে, বাট ট্রাস্ট মি এই একটা স্টেপের জন্য হালিমের টেস্ট অনেকাংশে বেড়ে যায়। তো এখন মাংসগুলো দেওয়ার পরে আরও বেশ কিছু সময় এটা রান্না করব। তারপরে এর সাথে আমি হচ্ছে মানে কেটে রাখা বা স্লাইস করে রাখা আদা কুচি দিয়ে দিয়েছি। আর এটাও ট্রাই করে দেখতে পারেন। আসলে আমার এটা দিয়ে অভ্যস্ত আমি সবসময়। মনে হয় যে একটু স্মেল থাকে নাইস, কাঁচা আদার একটা মানে সুন্দর ঘ্রাণ থাকে। তো দেখতেই পাচ্ছেন কেমন ঘনত্বটা হয়েছে। এরকমটাই ভালো লাগে। আর যখন সার্ভ করা হবে তখন আরও একটু ঘন হয়ে যাবে। ব্যাস রেডি হয়ে গেল আমার মজাদার হালিম। খুবই সিম্পলভাবে করি কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে হচ্ছে তুর ডালের
যে গতকালকে পেঁয়াজুটা মাখিয়ে রেখেছিলাম সেটার লেফট ওভার ছিল। তো বাচ্চাদের জন্য গতকালকে কাঁচামরিচ বা মরিচ ওইভাবে দেইনি, সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম, এতেই ওরা ঝাল ঝাল বলে পাগল হয়ে গিয়েছিল। তো ভাবলাম ওরা যখন আর খাবে না তাহলে আমাদের জন্য আরেকটু মরিচ দিয়ে তারপরে ভাজি। তো অনেক আপুরা গতকালকে কমেন্ট করেছেন যে আপনাদের আম্মুরাও এরকম করে বা আপনারাও ছোটোবেলা থেকে এরকম খেয়েছেন। আবার অনেকে বলেছেন মসুর ডাল এড করতে, এতে করে নাকি আরও মজা হয়। তো ইনশাল্লাহ যদি আবার করি তাহলে অল্প একটু মসুর ডাল এড করব। আমার কাছে আসলে এভাবেই ভালো লেগেছে, ডিফারেন্ট একটা টেক্সচার ছিল বা টেস্টও ছিল, অনেক ভালো লেগেছে। আসলে দেশে থাকতে তো ওইভাবে খেয়াল করিনি আম্মা কীভাবে করেন। মানে খেয়েছি বা সার্ভ করেছি বা কখনো ভাজা পোড়ার যদি হেল্প লাগতো তখন ওইভাবে নাড়াচাড়া করতাম, দ্যাটস ইট। মানে কীভাবে কী করা হয় ওগুলো এত খেয়াল করে দেখা হয়নি। তো এখানে হচ্ছে আমার কি বলে হালিমগুলো হয়ে গিয়েছে। তো আজকে নিয়ত করেছি আমার সামনের ঘরের 2 আপাদের বাসায় পাঠাবো। আসলে এত ভালো লাগছে উনারা যে ফার্স্ট 2 ডেজ মানে একসাথে ইফতার পাঠিয়েছেন। আমিও টুকটাক দিয়েছি। তো এখন মানে মনে হয় যে সেই বাংলাদেশের ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ছিল। আর এত ভালো লাগা কাজ করছিল, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আসলে শেয়ার করার মাঝে অন্য রকমের খুশি থাকে। আর বাঙালি মানে কাউকে নেইবার হিসাবে পাবো এরকম আসলে আমার একবারে আশার বাইরে ছিল, কল্পনার বাইরে বলতে গেলে। তো এখানে আমি সবকিছু দিয়ে দিচ্ছি উপরে, আবার আলাদা করে টমেটো, শসা আর লেবু এগুলো কেটে দিয়ে দিব। তো একজন আপা বাসায় ছিলেন, আরেকজনকে অবশ্য পাইনি, উনি মসজিদে চলে গিয়েছিলেন। আমি কাঁচা ছোলাও দিয়েছি যে সালাদ করেছিলাম, তারপরে পেঁয়াজও কয়েকটাও দিয়েছি আলাদা করে বাটিতে। আসলে ছোটবেলা আমার মনে হয় দেশে থাকতে সবার বাসায় মানে প্রতিবেশীর বাসা থেকে ইফতার আসতো। এটা এখনও হয়তোবা হয় বাংলাদেশে। আমার তো এখনও মনে আছে ইফতারের আগ মুহূর্তে দেখা যেত এরকম আমাদের মতো ছোট, ছোট বাচ্চারা বা কাজের যারা হেল্পিং হ্যান্ড থাকতো তারা দেখা যেত ইফতার নিয়ে আসতো। তো সেই প্লেটটা আবার খালি যেত না, সেটা আবার ভরে দেখা যেত পাঠানো হতো, বা আমার আম্মা আমাদেরকে দিয়ে যদি কোথাও পাঠাতেন দেখা যেত চাচিরা প্লেট ভরে আবার দিয়ে দিয়েছেন। বা আমাদের বাসায় সবসময় একটা প্লেট আলাদা করে, যে ফকির বলতাম আমরা, মানে ভিক্ষুক যারা আসতো তাদের জন্য একটা প্লেট রেডি থাকতো, ওনারা আসলেই ওনাদেরকে দিতাম। আর ইফতার পরেই দেখা যেত কলিং বেলে টিপ দিয়েছে যে লেফট ওভার খাবার আছে কিনা, তো যাই থাকতো আমরা দিয়ে দিতাম। এত ভালো লাগে না, ওই মেমোরিগুলো এখনও তাজা হয়ে আছে। লাস্ট টাইম যখন বাংলাদেশে গেলাম তখন আসলে ওই রকমের মানে ভিক্ষুক চোখে পড়েনি বা বাসায়ও আসতো না। তো আম্মাকে জিজ্ঞেস করলাম যে এখন কি আর ওই রকম ফ্রাইডেতে ভিক্ষুক আসে না? দেশে তো শুক্রবার মানেই হচ্ছে ভিক্ষুকের লাইন লেগে যায়, মানে একজন পর একজন আসতেই থাকে। আর আমি সব সময় মানে এত মানে আদর করতাম। আমার কয়েকজন মানে ফেভারিট ভিক্ষুক ছিলেন, ওনারা আমাকে খুঁজতেন যদি কোনো কারণে কাজের মেয়েরা বের হতো। দেখা যেত ওনারা জিজ্ঞেস করতেন এই বাড়ির মেয়ে কই? তো আমি বের হতাম। তো আমি লুকিয়ে দিয়ে দিতাম চাল, ডিম, তেল, পেঁয়াজ, মানে উনারা যা চাইতেন আমি দিয়ে দিতাম। তো আম্মা বুঝতেন জিনিসটা, বলতেন যে, "তুই দিয়েছিস?" আমি বলতাম, "হ্যাঁ।" তো যাই হোক এখন ইফতারটা আমি আসলে আজকে একদম তাড়াহুড়া করে বা মানে বের হয়েছিও, তারপরে আবার ঘরে আসলাম, এসে টাইম হয়ে গিয়েছে। আসলে আসর পরে ঢুকি তো কিচেনে, দেখা যায় যে সময় দিয়ে খাবার করতে পারি না। আর এর আগেও ঢুকতে ইচ্ছে করে না। আর এখন দিন এতই ছোট যে সময় তাড়াতাড়ি চলে যায়। তো আমি খেজুর খেয়ে রোজা ভেঙে নিয়েছি আর জাস্ট এই স্মুদিটা বাকি ছিল। তো এখানে অ্যাভোকাডো দিয়েছি, কলা দিয়েছি, খেজুর দিয়েছি আর আলমন্ড মিল্ক দিয়েছি। আলমন্ড মিল্ক না দিলেও আপনি রেগুলার মিল্ক দিয়ে করতে পারবেন। আর যেহেতু বাচ্চারা যদি পছন্দ করে ভাবলাম একটু মিষ্টি দেই, এজন্য কনডেন্স মিল্ক দিলাম ১ টেবিল চামচ। আমার ফালাক এসে বারবার বলছিল, "আমি দিব, আমি দিব।" বললাম, "আচ্ছা যাও, বাচ্চা মানুষ আশা করছে দিয়ে দিক।" আমি বলছিলাম, "না মাম্মি এখন টাইম হয়ে গিয়েছে।" তো সবাই রোজা ভেঙে নিয়েছে। আর আমিও মানে জাস্ট এইটার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমার ফালাক, আজরাক দুজনেই কেউ খায়নি। আমার আদিয়ান অবশ্য খেয়েছে মাশাআল্লাহ। তো আমি খুব এনজয় করে খেয়েছি। এটা এত রিফ্রেশিং। যারা অ্যাভোকাডো পছন্দ করেন না বাট মানে খেতে চান তারা এভাবে ট্রাই করতে পারেন। এই স্মুদিটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর আপনি ভ্যারাইটিস করতে পারবেন। চিয়া সিড দিতে পারবেন, আলমন্ড দিতে পারবেন, ইয়োগার্ট দিতে পারবেন সাথে। আর কলা না দিয়েও জাস্ট অ্যাভোকাডো দিয়েও করতে পারবেন। কলা দিলে আর কি ফ্লেভারটা ভালো হয় আর একটু মিষ্টি অ্যাড হয়, ন্যাচারাল সুইট যেটাকে বলে, আর খেজুর দিলেও হয়। তো এই ছিল আজকের ইফতারি। আলহামদুলিল্লাহ। তো গতকালকের লেফট ওভার যে মোরগ পোলাও সেটা ছিল। তারপরে ছোলা ভুনা তো করেছিলাম, ওইটা অল্প করে নিয়ে এসেছি। তারপরে পেঁয়াজু, ফ্রুটস আর হচ্ছে হালিম।
এগুলো খেয়েই না আমার পেট ভরে গিয়েছে। হালিম আর খেতে পারিনি। পরে প্ল্যান করেছি যে ইনশাআল্লাহ সেহরি টাইমে আজকে মানে খেয়ে হালিম খেয়ে তারপরে রোজা রাখবো আরকি ইনশাআল্লাহ। কারণ আমি পরে ওই যে এখন যে ইফতার খেলাম, এটা খেয়ে দেখা যায় আমি সেহরি পর্যন্ত আমার পেট ভরা থাকে। আর খেতে পারি না। তো আলহামদুলিল্লাহ আজকে আরেকটা তারাবি আল্লাহ তাআলা নসিবে রেখেছেন। এবছর আসলে মানে এত খুশি লাগছে যে টাইমিং এ এত পারফেক্ট হয়েছে। যেহেতু দিন ছোট আর ইফতারের মানে পরে ১ ঘন্টা টাইম থাকে আর ইফতার শেষেও যদি মানে তারাবিতে যাই, ওদেরকে ডিনার করিয়ে নিয়ে যাই তো একসাথে ইফতারে যা খায়, খায়। তারপরে তো তারাবির জন্য এনাফ টাইম থাকে। তো আজকে যেহেতু শুক্রবার, কালকে কোনো কিছুই নাই। প্লাস আজকে আমার কমিউনিটির একজন পুরনো চাচা মারা গিয়েছেন। আল্লাহ তাআলা উনাকে বেহেশত নসিব করুন। তো উনাদের বাসায় যাবো আর একটু খাবারও পিক আপ করলাম। আর যাওয়ার পথে একটু কফি আর বাচ্চাদের জন্য ফ্রাইজ এগুলো নিয়েছি। নিয়ে তারপরে রওনা দিলাম। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।